আমরা আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশে আজকে সারা পশ্চিমবাংলাতেই প্রত্যেক জেলায় সাংবাদিকদের সঙ্গে আমরা আলোচনায় প্রত্যেক জেলাতে আমরা সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরকন্যা থেকে পশ্চিমবঙ্গের 22টা জেলার মানুষের জন্যে যে সাহায্যের কথা ঘোষণা করেছেন তা আপনাদের অবগত করা এবং তা যথাযথভাবে যাতে মানুষের কাছে সে খবর পৌঁছায় তার জন্য আপনাদেরকে অনুরোধ করে আমরা বিস্তৃত বক্তব্য বলবো। তার আগে বলি যে আজকের এই সাংবাদিকদের সঙ্গে মিলিত হওয়ার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ উপস্থিত আছেন, জেলা পরিষদের সভাধিপতি তিনিও উপস্থিত আছেন এবং আমাদের মাননীয় বিধায়করা তারাও উপস্থিত আছেন। তারও কোথায় গেল? এই কপিগুলো দিয়েছ? দিয়ে দাও। আমরা মূলত দুটো স্তরে আমাদের যা বক্তব্য সেটা বলবো, তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। রাজ্য স্তরে যে ব্যাপারটা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভিসির মাধ্যমে সমস্ত জেলাতেই তার বক্তব্য তুলে ধরেছেন। সেখানে তিনি যেটা আজকে জানিয়েছেন হাউস বিল্ডিং অ্যাসিস্ট্যান্ট যে প্রচণ্ড বন্যা দার্জিলিং সহ উত্তরবঙ্গে হয়েছিল, তার সঙ্গে দক্ষিণবঙ্গেও অত্যন্ত বর্ষার ফলে এবছরে প্রচুর মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কোনো রকম সাহায্য রাজ্য সরকারকে না করার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উদ্যোগ গ্রহণ করে এই সাহায্যটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং বাড়ি তৈরি করার জন্যে 11,555 জন বেনিফিশিয়ারিকে 1,20,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। তার মধ্যে আজকে অনেককে দেওয়া হয়েছে, বাকিরা একে একে পেয়ে যাবেন। 11,555 জন বেনিফিশিয়ারি সিলেক্ট হয়েছে, তাদেরকে এটা দেওয়া হবে 1,20,000 টাকা করে। যে টাকাটা দেওয়া হবে তার পরিমাণ হলো 161,33 লক্ষ টাকা। ঠিক তেমনি অনেকের ফসল নষ্ট হয়ে গেছে, কিন্তু বীজের অভাবে সেই জায়গায় নতুন করে চাষ করা অসম্ভব হওয়ায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বীজ সরবরাহের জন্য ব্যবস্থা করেছেন। সেটাও 1,16,128 জন বেনিফিশিয়ারিকে বিভিন্ন কৃষি সরঞ্জাম এবং 20,724 জন বেনিফিশিয়ারিকে হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স 47 লক্ষ টাকা, আর 807 ফার্মারকে তাদের যে ক্ষতি হয়েছে চাষের ক্ষেত্রে তার জন্যে এই যে বীজ বা অন্যান্য কৃষি সামগ্রী সরবরাহ করেছেন।
নর্থ বেঙ্গলের 8টা জেলায় 3,491 জনকে পাট্টা বিলি করেছেন। কুচবিহার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 14টা হেলথ সেন্টারকে অ্যাক্রস আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট এগুলো নতুন করে তৈরি করার ব্যবস্থা করেছে। এটা আমরা আপনাদের অবগত করলাম এবং আমরা আশা করব যে আপনারা আপনাদের সংবাদের মাধ্যমে এই সংবাদ মানুষের কাছে পৌঁছে দেবেন। ঠিক তেমনি আজকে বর্ধমান জেলায় যে প্রোগ্রামটা হয়েছে তার কিছু সাংবাদিক জেলা শাসকের অফিসে গিয়েছিলেন, তারা হয়তো পেয়েও থাকতে পারে। আমরা আপনাদের সবারই অবগতের জন্য জানাই যে আমাদের এখানে জুলাই আর আগস্ট মাসে অতিবৃষ্টির কারণে বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হলে রোয়া, আমনধান ও বীজতলা জেলার কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়। আক্রান্ত ব্লকের সংখ্যা হল 13, আক্রান্ত গ্রাম পঞ্চায়েত 53, আক্রান্ত পৌরসভা 1টি, আক্রান্ত মৌজা 205টি, আক্রান্ত বীজতলা 210 হেক্টর, আক্রান্ত রোপণ ধান 3,953 হেক্টর, আক্রান্ত কৃষকের সংখ্যা 12,036 জন। কৃষকের ক্ষয়ক্ষতি লাঘবের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় জেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় জেলা কৃষি দপ্তর পুনরায় ধান রোপণের জন্য 185 জন কৃষকের হাতে গোবিন্দভোগ ধানের চারা সরবরাহ করেছেন। এছাড়া 631 জন কৃষকের হাতে MTU 7029 লাল স্বর্ণ চারা সরবরাহ করেছেন। মোট সরবরাহ করা চারার সংখ্যা 1,37,270 আটি, যা দিয়ে আক্রান্ত কৃষকরা পুনরায় 32,683 একর অর্থাৎ 130.73 হেক্টর জমিতে পুনরায় চাষ করতে পেরেছেন। ফলে আক্রান্ত কৃষকরা কিছুটা উপকৃত হবেন। এ বাবদ 19,41,000 টাকা খরচ করা হয়েছে। চারা বীজ সরবরাহ করা ব্লকগুলো হলো রায়না 1-2, জামালপুর, খণ্ডঘোষ এবং কেতুগ্রাম 1। দ্বিতীয় পর্যায়ে কৃষকদের ক্ষয়ক্ষতি লাঘবের জন্য টরি সরিষা 1300 প্যাকেট, B9 3150 প্যাকেট, সর্বমোট 4450 প্যাকেট সরবরাহ করা হয়েছে। এতেও কৃষকরা উপকৃত হবেন। আর এমনি যে দরখাস্ত পাওয়া গিয়েছিল BSB এর জন্য, তার সংখ্যা হলো 5,04,385 জন। যা আপনাদের অবগতির জন্য জানালাম এবং আপনাদের কাছে আশা রাখবো যে এই খবর যথাযথভাবে পরিবেশিত হবে। আর এই ব্যাপারে আমরা বারেই বলেছি যে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং জেলায় যে বিধ্বস্ত পরিস্থিতি, তার মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার কোনো রকম সাহায্য করেনি। এসআইআর নিয়ে যে পরিস্থিতি চলছে বর্তমান জেলার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি, রাজনৈতিক দল বলছে যে রাজ্যের শাসক দল তারা বিএলওদেরকে অ্যাসিস্ট করছে, এমনভাবে অ্যাসিস্ট করছে তারাই ফর্ম দিচ্ছে, বিএলও 5 বছর হয়েছে তারা ফর্ম দিচ্ছে এবং কোনো ক্ষেত্রে যারা কর্মরত তাদের ক্ষেত্রে নদী রয়েছে এখানে ক্লাবে বসে বা পার্টি অফিসে বসে সেখান থেকে ফর্ম দিয়ে যেটা বাড়ি যাওয়ার কথা। এটা তুমি কি বলবেন? মানে আমরা যতদূর জানি এই ধরনের ঘটনা আমাদের কর্মীরা ঘটায়নি। এখানে সাধারণ মানুষ, তারা যদি বিএলওকে সাহায্য করে তার দায়িত্ব আমাদের দলের নয়।
যদি ক্লাব থেকে দেওয়া হয়, পার্টি অফিস থেকে দেওয়া হয়, তার যদি কোনো নিদর্শন থাকে নিঃসন্দেহে আমরা সেগুলো দেখব। কিন্তু আমি একটা কথাই তো বললাম যে আমাদের দলের নির্দেশ আছে যে সঠিক ভোটার লিস্ট তৈরি করা, এবং সেক্ষেত্রে আমাদের সব জায়গাতে ওয়ার্ড, পঞ্চায়েত সব জায়গাতে মানুষকে সাহায্য করার জন্য অফিস খোলা হয়েছে, এবং সেখানে যে মানুষের ভিড়, তাতে বিএলওর সঙ্গে আমাদের লোকদের যাওয়ার দরকার নেই। সাধারণ মানুষ দারুণভাবে ভীত, এবং তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের অফিসে এসেই তাদের অসুবিধাগুলোর কথা বলছেন, এবং সেগুলো দূর করা যায় কি করে সে পরামর্শও নিচ্ছেন। এই ঘটনাটা তো আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে 2002 সালে যে এসআইআর হয়েছিল সেটা 2 বছর ধরে হয়েছিল। এটা তো একদিনের কাজ নয়। স্বভাবতই যে বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা যে কাজের লোড নিয়ে গেছে সেই কাজ 2 মাসের মধ্যে করে ওঠা সম্ভব নয়, এটা বাস্তব ঘটনা। তারা ভীষণ হার্ড টাস্ক করছে, অসুবিধার মধ্যে করছে। প্রথমত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে তাদের এক্ষেত্রে আমরা দেখেছি যে শতকরা 95% বিএলও যারা প্রাইমারি টিচার, তাদের নির্দেশ ছিল যে তারা স্কুল টাইমে পড়াশোনা করাবে, তারপরে তারা বিএলওর কাজ করবে। এই দীর্ঘ যে হার্ড টাস্ক, এর ফলে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে। একজন তো অঙ্গনওয়াড়ি কর্মী, তিনিও তার অঙ্গনওয়াড়ি সেন্টার চালিয়ে তারপর বিএলওর কাজ করতে যাচ্ছেন, এবং সেই সময়ের মধ্যে তার পক্ষে সব কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না। তাকে চাপ দেওয়া হচ্ছে যে এক্ষুনি 80% কাজ করে ফেলতে হবে, এবং সেই চিন্তায় তার ব্রেন স্ট্রোক হয়ে গেছে এবং তিনি মারা গেছেন। খুবই দুঃখের ব্যাপার। কিছু মানুষ মারা গেছে যারা ভীত হয়ে পড়েছে যে তাদের বা তাদের পরিবারের নাম ভোটার লিস্টে না থাকার সম্ভাবনা দেখে। স্বভাবতই এটা মানে একটা মানুষের উপর অত্যাচার নেমে এসছে। সেটা বিজেপি বলছে, কিন্তু তার পরিবারের লোকরা বলেছে যে তার কাজের জন্য তাকে যেভাবে চাপ দেওয়া হচ্ছে, সেই চাপ তিনি সহ্য করতে না পারার ফলেই তার ব্রেন স্ট্রোক হয়েছে। বুঝতে পারলাম না, আরেকবার বলো। না, আমাদের আন্দোলন তো জারিই আছে। আমরা সবসময় এসআইআর এর এই কম সময়ের মধ্যে এসআইআর করার যে পরিকল্পনা, তার তো বিরোধিতা রাজ্য স্তর থেকে বুথ পর্যন্ত আমরা করেই যাচ্ছি, এবং আমাদের যে আন্দোলন সেটা যে সঠিক তা প্রমাণ হয়ে যাচ্ছে একের পর এক মানুষের মৃত্যু দিয়ে। তো আলাদা করে তো আর আন্দোলন করার কিছু নেই, আমরা আন্দোলন করেই যাচ্ছি। আগামীকালও আমাদের দলের পক্ষ থেকে আমাদের জেলার একটা মিছিল সহ মিটিং অনুষ্ঠিত হবে এসআইআর এর বিরুদ্ধে। গতকাল শুভেন্দু অধিকারী বর্তমানে এসে লাগাম ছাড়া আক্রমণ করে গেছে। এই নিয়ে আমরা কিছু বলতে চাই না, তার কারণ আমি তো শুনলাম গতকাল শুভেন্দু অধিকারী সাংবাদিকদের উপরেও আক্রমণ করেছে। অতএব তারাই সেটা বিচার বিশ্লেষণ করবে। তাহলে আমরা শেষ করে দিচ্ছি, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে। তুমি কিছু বলবে? হ্যাঁ।